নমস্কার, CNN 24 এর সন্ধ্যা সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে বিশেষ সংবাদ, শিলচরের 28তম ইসকনের রথযাত্রায় অগণিত ধর্মপ্রাণ ভক্তের ঢল, সূচনা করলেন মন্ত্রী কৌশিক রায়। শ্যামসুন্দর আখড়ায় 173তম রথযাত্রা, ভক্তদের উৎসব মুখর সমাগম, মহিলাদের হাতে সেলাই করা ব্যাগের প্রদর্শনী। শিলচরের গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পসমূহের পর্যালোচনা করলেন কৃষ্ণেন্দু পাল ও মন্ত্রী কৌশিক রায়। জনভোগান্তি চরমে, 4 মাস পার হলেও আলিপুরের বেইলি ব্রিজের কাজ কচ্ছপ গতিতে, ক্ষোভ দুই পারের মানুষের। শিলচরে প্রথমবারের মতো যাত্রা করল সিওন ইন্ডিয়া কোম্পানির অত্যাধুনিক মডেলের ইলেকট্রিক স্কুটি। এবারে সংবাদ বিস্তারিত। প্রবল ভক্তি ও শ্রদ্ধার সহিত অগণিত ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে শিলচরের ঐতিহ্যবাহী ইসকনের 28তম রথযাত্রার সূচনা করলেন ইসকন মন্দির পরিচালনা কমিটির সভাপতি মহারাজ গৌর নিতাই দাস ও মন্ত্রী কৌশিক রায় সহ সাধু সন্তরা। এদিন দুপুর 3:30টায় সোনার ঝাড়ু দিয়ে বিশাল আকারের রথের যাত্রা শুরু হয়। প্রভু জগন্নাথ দেবের রথকে টানতে ভক্তদের উপচে ভিড় পড়ে। আমরা যদি রথের মধ্যে স্পর্শ করি এবং রথে আরো ভগবানকে দর্শন করি, তাহলে আমাদের মানব জীবন উল্লেখ্য যে শিলচরে প্রতি বছর ইসকন মন্দির থেকে খুব ধুমধামের সাথে জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা মহারানীর রথযাত্রা পালন করা হয়। এটা শিলচর শহরের অন্যতম বড় ধর্মীয় উৎসব। প্রবাদে বলা হয়েছে যে যারা রথের উপর জগন্নাথ, বলরাম দেব, সুভদ্রাকে দর্শন করে তারা মুক্তি পায়। এদিন রথযাত্রা উপলক্ষে মন্ত্রী কৌশিক রায় শিলচরবাসীকে শুভেচ্ছা জানান। পবিত্র দিনে শিলচর ইসকনের তরফ থেকে আজকে যে রথযাত্রা আরম্ভ হচ্ছে, এখানে উপস্থিত আমাদের মাননীয় সভাপতি মহাশয়, এখানে উপস্থিত অতিথিবৃন্দ, ভক্তবৃন্দ, সবাইকে আমার শ্রদ্ধা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। একটা পূর্ণ দিনে আজকে আমরা এই রথযাত্রায় ভগবান শ্রীকৃষ্ণের এই জগন্নাথ প্রভু এই রথযাত্রায় আমরা সবাই আজকে অংশগ্রহণ করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আর আজকের দিনে আমি এখানে আমার শ্রদ্ধা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি পরম পূজ্য প্রভুপাদের উদ্দেশ্যে, প্রভুপাদজির উদ্দেশ্যে, যিনি শ্রীকৃষ্ণের বাণীকে, শ্রীকৃষ্ণের এই সমস্ত বিশ্বে যেভাবে ছড়িয়ে দিয়েছিলেন এবং এটার জন্য আজকের দিনে হাজার হাজার স্থানে, পৃথিবীর হাজার হাজার স্থানে লক্ষ লক্ষ লোক শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন জায়গাতে, বিভিন্ন শহরে এই রথযাত্রায় অংশগ্রহণ করছেন। আর এই রথযাত্রার মাধ্যমে আমরা আমাদের নিজেদের মধ্যে যেভাবে ভ্রাতৃত্ববোধ, একে অপরের প্রতি যেভাবে বিশ্বাস, একে অপরের সঙ্গে যেভাবে ঐক্য, সেটাই প্রতিফলিত করে এই রথযাত্রা। আজকের দিনে আপনাদের সবাইকে এই পবিত্র রথযাত্রার আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং আমার প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ঐতিহ্যবাহী শ্যামসুন্দর আখড়ায় বৃহস্পতিবার আয়োজিত হয় 173তম রথযাত্রা, যেখানে বুধবার থেকেই আখড়ার প্রাঙ্গণ ভক্তদের সমাগমে উৎসবমুখর রূপ নেওয়ায় মুখরিত দেখা গেছে। রথযাত্রার মাহেন্দ্রক্ষণে আখড়া জুড়ে উপস্থিত ছিলেন হাজারো ভক্ত ও সাধক।
ধর্মীয় আচার অনুষ্ঠান, প্রসাদ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। আখড়ার পরিচালনা উন্নয়ন কমিটির সদস্যরা জানান, সাম্প্রতিক সময়ে কমিটির উদ্যোগে মহিলাদের জন্য একটি সেলাই প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়। কয়েকদিনের প্রশিক্ষণের ফলাফল হিসেবে বৃহস্পতিবার রথযাত্রার অনুষ্ঠানে ওই মহিলাদের হাতে বানানো সেলাই করা ব্যাগগুলো একটি বিশেষ প্রদর্শনীতে রাখা হয় এবং সেগুলো বিক্রির উদ্দেশ্যে শোভা পাচ্ছে। কমিটির সদস্যরা বলেছেন, এই উদ্যোগ মহিলাদের আত্মনির্ভরতা বাড়াতে সাহায্য করবে এবং আখড়ার সমাজ কল্যাণ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় অর্থনীতিতেও অবদান রাখবে। আখড়ার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দূর কলিকাতা থেকে প্রভুপাদ নটরাজ কিশোর গোস্বামী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং ভক্তদের সঙ্গে ধ্যান সংশ্লিষ্ট আলোচনা ও আশীর্বাদ প্রদান করবেন। অনুষ্ঠানে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আখড়া কর্তৃপক্ষ স্বেচ্ছাসেবী বাহিনী নিয়ে ব্যবস্থা করেছেন। ওনারা আরও জানান, রথযাত্রার এই ঐতিহ্য ধরে রাখায় গর্ববোধ করছেন। জিউ শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর জিউ রসের কৃপায় আজ আমরা সকলে মিলে আমাদের মন্দিরের 173তম রথযাত্রা উৎসব উদযাপন করছি এবং সেই রথযাত্রা উৎসবের উন্মাদনা, আনন্দ এবং উদযাপন আজ সকাল থেকে আরম্ভ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন মন্দির প্রাঙ্গণে বিভিন্ন কীর্তন অনুষ্ঠান চলছে, ভক্তরা রয়েছেন, হরিনাম সংকীর্তন করছেন। ইতিমধ্যে আমাদের মন্দিরে কিছুদিন পূর্বে যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র আমরা আরম্ভ করেছিলাম, যে মহিলারা স্বাবলম্বী করার জন্য তাদেরকে, সেই সেলাই প্রশিক্ষণ কেন্দ্রর আমরা একটি প্রদর্শনী ও বিক্রির একটি স্টল আমরা খুলেছি, যা আজ থেকে আরম্ভ হয়ে আগামী 7 দিনের জন্য আমাদের মন্দিরে থাকবে। এই স্টলে যে ব্যাগগুলো রয়েছে সেগুলো আমাদের মহিলারা যারা এখানে সেলাই শিখেন তারা নিজের হাতে তৈরি করেছেন এবং যেটা প্রদর্শনীর জন্য আমরা এই স্টলটি আজ থেকে আমরা উদ্বোধন করেছি এবং আগামী 7 দিনের জন্য সকাল 10টা থেকে 7টা পর্যন্ত থাকবে। বিভিন্ন ধরনের ব্যাগ ওনারা তৈরি করেছেন, সেগুলো ভক্তবৃন্দরা এসে খুব নিম্ন স্বল্প পয়সা দিয়ে ওনারা কিনতে পারবেন। সঙ্গে আজকের এই 173তম রথযাত্রা উৎসবে আমাদের মধ্যে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের মধ্যে উপস্থিত থাকবেন সুদূর কলকাতার থেকে আগত ত্রাদশ নিত্যানন্দ নিতাই চাঁদের বংশধর পরম পূজনীয় প্রভুপাদ শ্রী নটরাজ কিশোর গোস্বামী মহারাজ। ওনার উপস্থিতিতে আজকে বেলা 3 ঘটিকায় আমরা শ্রী শ্রী শ্যামসুন্দর জিউর রথ আরম্ভ করব। এই রথ অনুষ্ঠানটা আমরা বিভিন্নভাবে সাজিয়ে তুলেছি। আমরা চেষ্টা করছি, আমরা আমাদের যারা ভক্তবৃন্দরা রয়েছেন, মহিলারা বিশেষ করে, ওনারা পুরো রাস্তা ঝাড় দিতে দিতে রথের সাথে ওনারা যাবেন। আমরা সংস্কৃতিকে মাথায় রেখে বিভিন্ন নৃত্য অনুষ্ঠান সাজিয়ে তুলেছি। বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আমাদের মহিলা যারা সদস্যরা রয়েছেন বা ভলান্টিয়াররা রয়েছেন তারা নৃত্য পরিদর্শন করবেন, পরিবেশন করবেন। সঙ্গে হরিনাম সংকীর্তন থাকবে। আমাদের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য যারা অ্যাডমিনিস্ট্রেশনে যারা রয়েছেন তাদেরকেও প্রসাদ পৌঁছে দেওয়ার আমরা ব্যবস্থা রেখেছি এবং বিভিন্নভাবে আমরা সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা করেছি। জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, বরাক উপত্যকা উন্নয়ন, পার্বত্য এলাকা উন্নয়ন এবং কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল খাদ্য, গণবন্টন, আবাসন ও নগর বিষয়ক, ভোক্তা বিষয়ক এবং সমবায় মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গে বৃহস্পতিবার শিলচরের জেলা আয়ুক্তের কার্যালয়ের নতুন সম্মেলন কক্ষে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন। এদিন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন, অগ্রগতি এবং নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। পর্যালোচনার মূল বিষয় ছিল জেলার কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক পরিকাঠামো প্রকল্প, যার মধ্যে রয়েছে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি সড়ক, শিলচর ফ্লাইওভার, আন্তঃরাজ্য বাস টার্মিনাস আইএসবিটি পর্যন্ত সড়ক এবং বীরবল বাজার থেকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল পর্যন্ত সড়ক। সংশ্লিষ্ট আধিকারিকরা প্রকল্পগুলির অগ্রগতির বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন। মন্ত্রীরা কাজের বর্তমান অবস্থা পর্যালোচনা করে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলি চিহ্নিত করেন এবং বাস্তবায়নকারী সংস্থাগুলিকে নির্ধারিত সময়সীমার মধ্যে সমস্ত অসমাপ্ত কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। বৈঠকে কাছাড় জেলার বিভিন্ন স্থানে চলমান অন্যান্য সড়ক উন্নয়ন প্রকল্পগুলির অগ্রগতি ও পর্যালোচনা করা হয়। সংযোগ ব্যবস্থা উন্নত করা, যান চলাচল সহজ করা এবং সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় জানান, আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এনএইচডিসিএল এর যে অধীনে যে রাস্তা ক্যাপিটাল পয়েন্ট টু রাঙ্গিরখাড়ি পর্যন্ত যে জায়গাটা স্টেজ, যেটা এনএইচডিসিএল এর সঙ্গে আছে, সেটাকে ডিনোটিফাই করে আসাম পিডব্লিউডি সেই রাস্তাটাকে টেক ওভার করবে। 2 মাস পরে টেক ওভার করার কথা ছিল, যেহেতু ফ্লাইওভার হবে, ফ্লাইওভার হওয়ার সময় আমাদেরকে নিতেই হবে এটা, কিন্তু আমরা
কালকে থেকে সে প্রসেস আরম্ভ করতে আমরা বলেছি, যাতে আমরা করে দিতে পারি, এটাকে আসাম পিডব্লিউডির অধীনে আমরা নিতে পারি। এবং আসাম পিডব্লিউডিকেও আমরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নির্দেশে আসাম পিডব্লিউডিকে গত দুদিন আগে নির্দেশ দেওয়া হয়েছিল, আজকেও আবার আমরা সেটাকে আবার রিভাইজ করতে পারি, একটা নতুন স্টিমেট তৈরি করে সেই রাস্তাটা যাতে আবার আমরা, যেহেতু এনএইচডিসিএল যেটা করছে এটা একদম টেম্পোরারি রিলিফ দিয়ে, গাতা থেকে রিলিফ দেওয়া, কারণ এই গাতাতে এখন ব্ল্যাক টপিং করা সম্ভব নয়, বৃষ্টি যেহেতু চলছে। এই জন্য আগামী 2 মাসের মধ্যে আমরা সেই রাস্তাকে নতুনভাবে পিডব্লিউডি সেটাকে আবার তৈরি করবে, এটা একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। সঙ্গে সঙ্গে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পুলিশও এখানে ছিল, পুলিশের এডিশনাল এসপি জেলা আয়ুক্ত ছিলেন এবং উনি নোটিশ বের করবেন যে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত কোনো হেভি ভেহিকলস শুধু এখনের জন্য নয়, ভবিষ্যতের জন্য যাতে চলাফেরা না করে, সেটারও একটা আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। যে গাড়ি, পাথরের গাড়ি হোক, যে কোনো গাড়ি হোক, সেই গাড়িগুলো যাতে আমাদের NH-37 থেকে গিয়ে শিলচর বাইপাস যেটা আছে সেই বাইপাস দিয়ে যাতে যাতায়াত করে, সেটার জন্য আমরা বলেছি। কিন্তু শিলচর শহরকে জুড়ে যে রাস্তা NH-37 আছে, মানে যেটা তারাপুর হয়ে রংপুরের দিকে গেছে, সেই রাস্তাটা NHDCL এর কাছেই থাকবে। NHDCL কিছুটা রিপেয়ারিং এর কাজ শুরু করেছে, সেখানে পেভার ব্লক বসিয়ে সেটা কাজ করবে, এবং এটার জন্য রাত্রেবেলা তারা কাজ করেন, কিন্তু বৃষ্টির জন্য সেটা পুরোভাবে কাজ তারা করতে পারছেন না। এই জন্য আমরা বলেছি ওয়েদার ফোরকাস্ট দেখে 2 রাত্রির জন্য যাতে রাস্তাটাকে হেভি ভেহিকলের জন্য বন্ধ করে যাতে তারা সেই কাজটা করতে পারে। পরবর্তীতে সেকেন্ড ফেজে আমরা রাঙ্গিরখাড়ি থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত যে রাস্তাটা আছে, যেটা NHDCL এ থাকবে, সেটা NHDCL যে ড্রেনের কাজটা সম্পূর্ণ করে দেওয়ার পরে সেটা আমরা আসাম পিডব্লিউডি টেক ওভার করে নেব। তখন ক্যাপিটাল পয়েন্ট থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত সেটা আমাদের NHDCL এর কাছ থেকে আসাম পিডব্লিউডি পাবে, এবং শিলচর বাইপাস যেটা আছে সেটা ন্যাশনাল হাইওয়ে হিসাবে থাকবে। এই জন্য NH এর থাকার জন্য, ন্যাশনাল হাইওয়েতে থাকার জন্য বড় ট্রাককে আমরা মানা করতে পারি না। এই জন্য NHDCL এটাকে যখন ডিনোটিফাই করে দেবে, তখন আমাদের এটা পিডব্লিউডিও কাজ করতে পারবে। হেভি ভেহিকলের জন্য আমরা যে রেস্ট্রিকশন, সেই রেস্ট্রিকশনটা পার্মানেন্টলি আমরা লাগাতে পারবো। 2 নম্বর হলো যে আমরা আজকে মেহেরপুর বীরবল বাজার থেকে আমাদের মেডিকেল পয়েন্ট পর্যন্ত যে রাস্তা, সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। 45% ল্যান্ড একুইশনে যে টাকা, সেই টাকা দেওয়া ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। ল্যান্ড একুইশনের টাকা 26 কোটি টাকা এখানে আছে, যেটার মধ্যে থেকে প্রায় 12 কোটি টাকা দেওয়া সম্পূর্ণ হয়েছে। বাকি টাকা আজকে জেলা আয়ুক্ত মহাশয় আলোচনা করেছেন যে আমরা ফেজ ওয়াইজ আমরা কন্ট্রাক্টরকে হ্যান্ড ওভার করতে পারবো না। কেন পারবো না? যে বিভিন্ন জায়গাতে পাইপ লাইন আছে, এই জন্য এখানে একটু কাজ, এখানে একটু কাজ, এরকম কাজ করা সম্ভব নয়। এই জন্য কন্ট্রাক্টরকে যাতে আমরা 20 আগস্টের মধ্যে আমরা যাতে সেই রাস্তাটা পুরোপুরি হ্যান্ড ওভার আমরা করে দিতে পারি, পুরো 1.9 কিলোমিটার, সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং কন্ট্রাক্টরকে বলা হয়েছে যে এখানে যেটা বর্তমানে যাতে যে মেনটেনেন্সের কাজ, সেই মেনটেনেন্সের কাজটা যাতে উনি আগামীকাল বা পরশু থেকে শুরু করতে পারে। এবং আজকে মিটিং এর পরে কন্ট্রাক্টর এবং আমাদের পিডব্লিউ ডিপার্টমেন্টকে আমরা বলেছি সেই জায়গাতে গিয়ে সেটা দেখার জন্য। আর সঙ্গে সঙ্গে আমরা পুলিশকেও আমরা আজকে মিটিং এর মাধ্যমে নির্দেশ দিয়েছি যে এই রাস্তাতে বীরবল বাজার থেকে শুরু করে মেডিকেল ব্রিজ পর্যন্ত 2 জায়গাতে অন্তত শিফট হয়ে যে যাতে ট্রাফিকের ব্যবস্থা থাকে, যাতে যানজটের যে অসুবিধা হচ্ছে সেই যানজটের অসুবিধা, শিফট ওয়াইজ বলতে মানে আজকে কালকে নয়, শিফট ওয়াইজ 8 আওয়ার্স ডিউটি করে যাতে ফুল টাইমের জন্য 24 আওয়ার্স যাতে থাকতে পারে, সেটার জন্য বলা হয়েছে। আইএসবিটি থেকে যেটা আমাদের শ্রীভূমি যাওয়ার যেটা রাস্তা বা হাইলাকান্দি যাওয়ার যেটা শিলচর চুড়াইবাড়ি যেটা প্যাকেজ 1, সেখানেও আমরা দেখেছি যে NHDCL এর কাজ আরম্ভ হয়েছে, কিন্তু কাজ চলছে, পাইলিং এর কাজ চলছে, অসুবিধা কিছুদিন হবে এই সিজনে। তো সেটারও জন্য আজকে আমরা আলোচনা করেছি। আগামীকালকে বিল্ডিং, পিডব্লিউডি বিল্ডিং, NHDCL, পিডব্লিউডি এবং রেভিনিউ সবাই জয়েন্টলি সেখানে যাবেন। পিডব্লিউডি বিল্ডিং যাওয়ার উদ্দেশ্য হলো যে সেখানে কিছু কিছু বিল্ডিং আছে যে বিল্ডিংগুলো অ্যাসেসমেন্ট এখনো বাকি আছে, এই জন্য আগামী খুব কম দিনের মধ্যে যাতে তারা এটাকে সমাধান করে দিতে পারেন, সেটা আমরা করেছি। এর সঙ্গে সিঙ্কিং জোন, আমাদের অন্যান্য যে রাস্তা, সেগুলি নিয়েও আমরা আলোচনা করেছি। অসুবিধা হচ্ছে, কিন্তু আমরা
শিলচরের হোক কাছাড়ের জনগণের সাহায্য সহযোগিতা চাই, যাতে আগামী দিনে আমরা আরো ভালোভাবে কাজ করতে পারি। নেতাদের প্রতিশ্রুতি কি শুধু নির্বাচনের আগে বা ক্যামেরা চললে, নাকি সাধারণ মানুষের দুর্ভোগের কোনো দামই নেই তাদের কাছে? এমনই এক জ্বলন্ত প্রশ্ন এখন তুলছেন আনিপুরের সিংলা নদীর দুই পাড়ের হাজার হাজার মানুষ। চারটি মাস পার হয়ে গেছে, ভাঙা সেতুর জায়গায় একটি বেইলি ব্রিজ তৈরি করতে কতদিন সময় লাগতে পারে? রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী কৃষ্ণেন্দু পাল স্বয়ং ঘটনাস্থলে দাঁড়িয়ে বুক ঠুকে আশ্বাস দিয়েছিলেন মাত্র 1 মাসের মধ্যে বিকল্প বেইলি ব্রিজ তৈরি করে দেওয়া হবে। কিন্তু আজ 4 মাস পার হলেও বাস্তব চিত্র বলছে মন্ত্রীর সেই প্রতিশ্রুতি স্রেফ আশ্বাস প্লাবনে ভেসে গেছে। কচ্ছপ গতিতে চলায় এই নামমাত্র কাজের জেরে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। থমকে গেছে ব্যবসা বাণিজ্য, ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। এবার কি তবে বৃহত্তর গণ আন্দোলনের পথেই হাঁটতে চলেছেন আনিপুরবাসী? এই অঞ্চলের মানুষ শান্তিপ্রিয় মানুষ, সব সময় অফিসারের উপরে নির্ভরশীল, কিন্তু এই যে ব্রিজটা ভাঙ্গার পরে তারা কোনো গুরুত্ব দিল না। তারা এই যে কীভাবে ব্রিজটা হইতো বা না হইতো, কোনো ইঞ্জিনিয়ারের কাছে গেলে হয় না, এটা এখনও জানানি হয়েছে না, তে এখনও টেন্ডার হয়েছে না, তে মন্ত্রীর সাথে যোগাযোগ হইব, এই হইব সেই হইব, এইগুলা দাবা সাবার কথা। কিন্তু খাস দেখা যাইতেছে যে একটু পরিমাণে হইছে যে কিছুদিনে, কারণ যে সময় বৃষ্টি পড়ে তখন তারা খাদ্য লাগে, আর রৌদ্রর শুকনার দিনও তারা দেখবা কেউ নাই, কোনো কিছু কাজকর্ম করে না। এইভাবে আজকে 4 মাস বিগত। আচ্ছা, কেমন মানুষ এতে এফেক্টেড হচ্ছেন? প্রায় 3 থেকে 4-5 লাখ হইব, কারণ 3টা ডিস্ট্রিক্টের যোগাযোগ। কারণ আমরা সব সময় রামকৃষ্ণনগরের লোকের যোগাযোগ, কারণ প্রত্যেকটা অফিস আদালত রামকৃষ্ণনগর, মানুষে ঘুম থেকে উঠার পরেও কলেজও যাইতো, ছাত্ররা পড়ার যাইতো, এরপরে অফিস আদালতে যাইতে লাগে, কারণ রামকৃষ্ণনগর ছাড়া তো আর কোনো গতি নেই। এর বাদে রুগিলিয়া হাইলাকান্দি যাইতেও পারে না, ওই বড়ুয়ালা ওইয়া ঘুরিয়া মানুষের যা খান্দন, এটার যে একটা অভিশাপ লাগবো তারার উপরে, এটা একবারে নির্দ্বিধায়, কোনো চিন্তার কোনো কারণ নেই। কারণ তারা গাফিলতির কারণে, নাইলে সরকারের ডাবল সরকার থাকার পরে দিল্লির যে মন্ত্রী এও আছে বিজেপির দলের, আসামের যে আছে এও বিজেপির দলের আছে, কিন্তু কাজ হইতে কোনো ধরনের তো পয়সার অভাব নাই শোনা যার, কিন্তু কাজের বেলাত কিন্তু গুড়ার ডিম, কোনো কিছুই নাই। জানাইব তারা তো কইতেছে যে আমরা যা মুখে বলি তা কাজ করি, কিন্তু বাস্তবে দেখা যায় যা মুখে বলে তা কোনো কাজও হয় না। কারণ মুখে বললো হয়ে যাবে 15 দিন পরে, তারার সদস্য তো এমপি আছে, এরপরে আরও তো মন্ত্রীগুলো আছে, কই 15 দিন গিয়া আজকে 4 মাস যার গিয়া আজ পর্যন্ত কোনো ব্রিজের কোনো অংশও নাই, কোনো কাজও নাই। এইগুলা কাজে আর কথার কোনো মিল নাই। এরা হইল ধাপ্পাবাজ দিতেছে মানুষের। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী সরকার পক্ষ এবং সরকারের যে বিভাগ আছে বিভিন্ন স্তরে স্তরে, এরা তো হেরার উপরে নির্ভরশীল, যার কারণে তো একে অন্যে তারার যোগাযোগ আছে। দাবা চাবা দেওয়ার তো একটা মন্ত্রী এক কথা হইব, অফিসারে আরেক কথা হইব, কারণ এই ফাঁকে সাধারণ পাবলিকের হয়রানি। ইথানল মিশ্রিত তেল থেকে রক্ষা পেতে সমগ্র আসামের মধ্যে শিলচরে প্রথমবারের মতো যাত্রা করল সিওন ইন্ডিয়া কোম্পানির অত্যাধুনিক মডেলের ইলেকট্রিক স্কুটি। প্রায় 1 ইউনিট বিদ্যুৎ খরচ করলে প্রায় 110 কিলোমিটার যাত্রা করতে পারে এই স্কুটিটি। 3টি গিয়ার মডেল বিশিষ্ট, সর্বনিম্ন গিয়ার মডেলে স্পিড থাকে 25 কিলোমিটার পর্যন্ত। স্কুটিটি নগদ ক্রয় করলে বিশেষ ডিসকাউন্ট ও বিভিন্ন ধরনের অফার দেওয়া হচ্ছে, যদিও ফাইন্যান্সে ইনস্টলমেন্টেও স্কুটিটি ক্রয় করা যায়। উল্লেখ্য, বর্তমানে ইথানল মিশ্রিত তেলের থেকে রক্ষা পেতে ইলেকট্রিক স্কুটির জুড়ি নেই, অত্যন্ত কম খরচে যাতায়াত করা যায়। বৃহস্পতিবার সোনাই রোড আউলিয়া বাজার সংলগ্ন অন্বেষা অটোমোবাইলস নামে স্কুটির শোরুম খোলা হয়েছে। শোরুমটি ফিতা কেটে উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ কনাদ পুরকাস্ত। তিনি সংবাদ মাধ্যমে বলেন, বর্তমান সময়ে ইলেকট্রিক স্কুটির প্রয়োজনীয়তা রয়েছে খুব বেশি, কারণ আন্তর্জাতিক বাজারে তেলের দাম দিন দিন বাড়ছে। এই শিলচর সোনাই রোডে অন্বেষা অটোমোবাইল বিশেষ করে ইলেকট্রিক স্কুটি জনসাধারণকে তুলে দেওয়ার উদ্দেশ্যে এখানে একটা শোরুমের উদ্বোধন হলো। শোরুম বা এই সংস্থার সাথে জড়িত যারা কার্যকর্তারা রয়েছেন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি।
এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি যে তাদের এই যে উদ্যোগ, সেই উদ্যোগ ভবিষ্যতে এই অঞ্চলের জনগণকে অটোমোবাইলের ক্ষেত্রে এক বিশেষ সুবিধা প্রদান করবে। আমরা সবাই জানি যে বর্তমানে বিশ্বের যে জলবায়ু পরিবর্তন এবং যে পরিবেশ দূষণ, এটা একটা চ্যালেঞ্জ জায়গায় গিয়ে পৌঁছে গেছে। সমগ্র বিশ্ব আজকে পরিবেশ দূষণ থেকে সমাজকে রক্ষা করার জন্যে বিশেষ গুরুত্ব আরোপ করছে এবং সেই সঙ্গে সঙ্গে বিশেষ করে আমাদের অটোমোবাইল সেক্টর যেটা আছে সেটাতে পলিউশনটা কে কীভাবে আরও কমানো যায়, মানুষকে কিভাবে একটি সুরক্ষিত এক পরিবেশ বান্ধব সমাজ উপহার দেওয়া যায় এবং সেই সঙ্গে সঙ্গে মানুষকে কিভাবে একটা সাস্টেইনেবল একটা ট্রান্সপোর্ট ব্যবস্থা কিভাবে মানুষকে উপহার দেওয়া যায়, সেটার দিকে চিন্তা করে বিশেষ করে এই যে আমাদের বিভিন্ন যানবাহন রয়েছে, সেই যানবাহন যেটা বর্তমান সময়ে যেটা আমরা লক্ষ্য করছি যে ডিজেল পেট্রোল জ্বালানির মাধ্যমে সেটা পরিচালিত হচ্ছে, সেটার থেকে কিভাবে এটা পরিবর্তন করে ইলেকট্রিক ভেহিকল মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই ব্যবস্থা আজকের দিনে সমগ্র বিশ্ব আজকে করছে। শোরুমের কর্ণধার মোহন দেব সংবাদ মাধ্যমে জানান, এই স্কুটিতে বিশেষ কিছু ব্যবস্থা রয়েছে যা সাধারণত অন্যান্য স্কুটিতে নেই। মানে স্কুটিটা আপনার মানে নিয়েছি, এই উদ্যোগ নিয়েছি যার জন্য, মানে এটার জন্য নিয়েছি যে আজকে সেই একটা মানুষের যেমন ব্যাটারি গাড়ি 1.5 লাখ টাকা 2 লাখ টাকা বিক্রি হচ্ছে, তা আমরা এই উদ্যোগটাই নিয়েছি যে আজকে যদি আমরা 57,000 থেকে শুরু করে 80,000-এর ভিতরে যে যে মডেল আছে রাখতে পারি, তা মানুষের এই যে বাজারের মধ্যে মানুষের বেজান আপনার হবে কি বলে পয়সাটা সেভ হবে। 2 নম্বর ব্যাপার হয়েছে যে আপনার আজকে 1 ইউনিট বিদ্যুতে 10 টাকার রেঞ্জে 120 কিলোমিটার দিচ্ছে, মানে 1 ইউনিট বিদ্যুৎ তো 10 টাকা, 120 কিলোমিটার দিচ্ছে সেই স্কুটিগুলা। 3 বছরের ওয়ারেন্টিও আছে। যদি রাস্তার বেঁধে বা কোনো কেউ ঘরে গিয়ে ইলেকট্রিক ব্যাপার তো কিছু হয়ে গেলে আমাদের শোরুম থেকে ফোন গেলের পরে এখান থেকে সার্ভিস গিয়ে ঘরেই ঠিক করে দিয়ে আসবে, মানে ইলেকট্রিক ব্যাপার তো কিছু হতেই পারে। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।